14বার সংবিধান সংশোধন হলেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সেমিনারে বক্তারা নতুন সংশোধনীতে রাষ্ট্রের স্বার্থ অগ্রাধিকার দেওয়ার তাগিদ। হাইকোর্টের নির্দেশের চতুর্থ দিনেও রাজধানীতে চলছে অটোরিকশা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসের দাবি। ক্ষমতার লোভে মানুষ হত্যাকারীদের বিচার হওয়া উচিত বললেন সার্জিস। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় রিজভীর। এবং শীতকালীন সবজি বাজারে এলেও দামে স্বস্তি নেই। সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। খোঁড়া অজুহাত বিক্রেতাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। রাজনৈতিক দলগুলো নিজেদের খেয়াল খুশিতে 14বার সংবিধান সংশোধন করেছে, যার কোনোটাই রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে হয়নি। সামনে যে সংশোধনের কথা বলা হচ্ছে সেগুলোও যেন তাড়াহুড়া বা চাপিয়ে দেওয়ার মতন কিছু না থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। রাজধানীতে সংবিধান সংস্কার বিষয়ক এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। মনিরুল ইসলামের রিপোর্ট। সরকার গঠনের পরপরই রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যার মধ্যে অন্যতম সংবিধান সংস্কার। এ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএসজিডি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে সংবিধানের নানান অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। আমাদের প্রচুর প্রসিডিউরস আছে, যেমন ধরো 30-35টা মৌলিক মানবাধিকারের কথা লেখা আছে, জান মাল সম্পত্তি হাবি যাবে এগুলো কথা লেখা আছে। এগুলো তো আমরা আন্তর্জাতিক যে কনভেনশন আছে এগুলো তো আমরা সাইন করে ফেলেছি অলরেডি। একটা লাইন লেখা থাকলেই হইতো। মতবিরোধ থাকবে, তর্ক থাকবে, সব থাকবে, কিন্তু জাতি হিসেবে আমরা এক থাকবো। যে জিনিসটা বঙ্গবন্ধু পারেন নাই। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপব চেয়ারম্যান অধ্যাপক কলিমুল্লাহ বলেন, সংবিধান প্রণয়নের ক্ষেত্রেই তাড়াহুড়া করা হয়েছে, ভালো মন্দ দিক বিবেচনায় আসেনি। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিক্রিয়া আমাদের এখানটায় যে দলটি গঠিত হয়েছিল এবং জনসাধারণের সমর্থন নিয়ে যে রাষ্ট্রটি গঠিত হয়েছিল, যে জেনারেশন আপনার বিগিন করেছে তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে মিসিং লিঙ্ক থেকে গেল। বিএনপি নেতা ব্যারিস্টার রুবিন ফারহানা বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার লালসে সংবিধানকে অন্তত 14বার সংশোধন করা হয়েছে। যখন যেই সরকার ক্ষমতায় এসছে সে তার ক্ষমতাকে কুক্ষিগত করতে, প্রলম্বিত করতে, চিরস্থায়ী করতে এবং নিরাপদ করতে যা যা সংশোধনী দরকার তাই সংশোধনী আনা হয়েছে। সংবিধানে বিদ্যমান বিপরীত অবস্থা কাটানোর পাশাপাশি তাতে যেন দেশ ও জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে সে বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, গণমানুষের জন্য, জনগণের জন্য যেই সংশোধনীগুলো দরকার, জনগণের জীবনকে যেই সংশোধনীগুলো সরাসরি প্রভাবিত করতে পারে এমন সংশোধনী আসলে রাজনৈতিক সরকারগুলোর কাছ থেকে আমরা তেমন একটা দেখি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরে শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে উপজেলার তেলহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটি কিভাবে বিদ্যুতায়িত হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মৃত 3 শিক্ষার্থী হলেন মোয়াজ্জেম হোসেন নাইম, মোস্তাকিম রহমান মাহিম এবং জোবায়ের আলম সাকিব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এদিকে গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজ উদ্দিন। মফিজ, আপনি তো ময়মনসিংহ মেডিকেল কলেজে আছেন, আহতদের আসলে চিকিৎসা ব্যবস্থা কি অবস্থায় আছে বা তাদের সার্বিক তথ্য কি আছে আপনার কাছে জানাবেন। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যে লাশগড় এলাকা, সেই লাশগড় এলাকার সামনে আমি রয়েছি। সেখানে কিন্তু সকালে 11:40 কিন্তু এখানে যে আহত যে শিক্ষার্থী তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি হয় এবং এখানে যে 3 জন যে মৃতদেহ যেটি ডাক্তার যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে আমরা সাথে সাথে 11:40 দিকে কিন্তু তারা এখানে মৃত্যু নিশ্চিত করেন যে তারা 3 জনই তারা মৃত্যুবরণ করেন এবং যে 2 জন যে গুরুতর আহত যে শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাদেরকে রেফার করা হয়েছে।
এখন যে লাশগড়ের সামনে আমি দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু এখানে যারা যদিও তারা ঢাকা থেকে তারা কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে এবং যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই মর্গে তারা আসছেন এবং তাদের যে লাশগুলা রয়েছে তাদের কিন্তু এই লাশগুলা কিন্তু তারা নিজেরা তারা হস্তান্তর করেছেন এবং এই লাশগুলা তারা নিয়ে তাদের গন্তব্যস্থল যার বাড়িতে তাদের কিন্তু লাশগুলা তাদেরকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল কিন্তু তাদেরকে লাশগুলা তাদেরকে বুঝিয়ে দেয় এবং তারা কিন্তু এখান থেকে সেই লাশগুলা তারা নিয়ে যান এবং এখানে যেমনটি আপনাদেরকে জানাচ্ছি যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানকার যারা এই যে ইসলামী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের লাশগুলো তারা কিন্তু নিয়ে যাচ্ছেন পরিবারের কাছে কিন্তু তাদের এই লাশগুলো তাদেরকে হস্তান্তর করা হয়েছে এবং ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যে 5 জন হাসপাতালে চিকিৎসক অবস্থায় তারা কিন্তু আসছিলেন এবং 3 জনের মৃত্যু ঘোষণা করার পর 2 জনকে তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল থেকে তাদের ঢাকা রেফার করা হয় এবং এখানে ওই অ্যাক্সিডেন্ট করার যে রোগীগুলো সেটি কিন্তু ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আর নেই। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে তাদের সকালেই তাদেরকে রেফার করা হয়, শুধু মেডিকেলে কিন্তু 5 জনকে আনা হয় এবং তার ভিতরে 3 জনকে মৃত্যু ঘোষণা করার পরে কিন্তু 2 জনকে কিন্তু ঢাকায় রেফার করা হয় এবং এখানে যারা আমাদেরকে জানিয়েছেন যে শুধু ছেলে শিক্ষার্থী রয়েছেন তারাই কিন্তু ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে তারা নিয়ে আসছিলেন। এখন অভিভাবক যারা আছেন তাদের সাথে কিন্তু আমাদের কথা এখনো শেষ হয়নি। এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ তথ্য। মফিজ, ধন্যবাদ আপনাকে। দেশের পরিবহন সেক্টরে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা বাহন ব্যাটারি চালিত রিক্সা। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এটি সহজলভ্য ও সাশ্রয়ী মাধ্যম হলেও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবৈধভাবে তৈরি, ব্যবহারে অনিয়ম ও এর ফলে সৃষ্ট দুর্ঘটনা এবং যানজট পরিস্থিতিকেও আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে এটি বন্ধের নির্দেশ এলে আন্দোলনে নামেন চালকরা। এতে বিকল্প কর্মসংস্থানের দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। চাকার ধাক্কায় ঢাকায় ঘুরপাক খায় ব্যাটারি চালিত রিক্সা। সময় যত গড়িয়েছে ঢাকায় ততই বেড়েছে অবৈধ এই বাহনটির সংখ্যা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানী ঢাকায় প্রতিদিন প্রায় 12 লাখ ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে, যার বিস্তৃতি অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত। এমন অবস্থায় মঙ্গলবার রাজধানীতে এর চলাচল নিষিদ্ধ করেন উচ্চ আদালত। পরদিন থেকেই এই নির্দেশনার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন রিক্সা চালকরা। তারা জানান জীবিকার তাগিদে ব্যাটারি চালিত রিক্সা বেছে নিয়েছেন তারা। এটি বন্ধ হলে তাদের রুটি রুজিও বন্ধ হয়ে যাবে। গাড়িটা মনে করেন কিস্তি মিস্তি ওটা কত কোটাইছে, তখন মনে করেন যে আমরা কিস্তি দেবো কেমনে, বাল বাচ্চা চলবো কেমনে। আমাদের জন্য এমন কোনো কর্মস্থান তারা করে দিতে পারে যে আমরা যেন করে খেতে পারি। শুধু চালকরা নয়, সাধারণ নাগরিকরাও ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার পক্ষে মত দিয়েছেন। তারা বলেছেন চালকদের জীবন জীবিকার বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে এটি বন্ধ না করে বড় রাস্তায় নিষিদ্ধ করা হোক। অটোরিকশা বন্ধ করতে গেলে তাদেরকে নতুন করে ব্যবস্থা করে দেয়া যায় কিনা জীবিকা নির্বাহের, সেই ব্যাপারটা নিয়ে আসলে সরকারের যে উচ্চ মহল তাদের আসলে চিন্তা করা উচিত। যাতে সমস্যা না হয় সমাধানের জন্য সমাধানে বৈশা একটা এরিয়া করে দিব যে এই রোডে চলতে পারে না, মেইন রোডে। সময়ের পালাক্রমে ঢাকা শহরে বাড়ছে অটোরিকশার চাপ, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। তাই এটি বন্ধের নির্দেশ আসলে আন্দোলনে নামেন চালকেরা। তাই তাদের দাবি ব্যতিক্রম একটি কর্মসংস্থানের। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা টেলিভিশন, ঢাকা। ক্ষমতায় থাকতে যারা নির্বিচারে মানুষ খুন করেছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের মধ্যে অনুদান বিতরণ শেষে তিনি একথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সার্জিস। যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করেছে, নিজের দেশের মানুষকে, জনগণকে এভাবে গণহত্যা ঘটিয়েছে, তারা যদি এই দেশটাকে নিজের দেশ মনে করত, এই মানুষগুলোকে নিজের দেশের মানুষ মনে করত, তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করতে পারতো না। আমরা চাই এই খুনিদের যেন বিচার হয় এই বাংলাদেশে।
মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাফিজ, মুগ্ধ, আবু সাঈদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না বলেও জানান তিনি। গণ আন্দোলনে শহীদ নাফিজের মহাখালীর বাসায় পরিবারের সাথে সাক্ষাৎ শেষে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার পাশে আছে এবং থাকবেন। এ সময় মা নাজমা আক্তার হত্যাকারীদের বিচারের পাশাপাশি নাফিজ যেখানে শহীদ হয়েছে সে জায়গাটিকে নাফিজ চত্বর ঘোষণা করার দাবি জানান। নাফিজদের অবদান কি ব্যর্থ হবে? নাফিজদের আত্মদান কি হাওয়ায় উড়িয়ে যাবে? এটা হতে দেওয়া যাবে না। তারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে, যে মহান ব্রত নিয়ে নিজের বুক পেতে দিয়েছে, যে রক্ত ঝরিয়েছে, তাদের সেই লাশকে শপথ রেখে আমাদেরকে এই দেশকে শান্তিময়, এই দেশকে গণতান্ত্রিক বোধ বুদ্ধির উপর গণতান্ত্রিক শর্ত যেগুলো রয়েছে সেটা পূরণ করার লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। রোববার শপথ নেবে ৫ সদস্যের নবগঠিত নির্বাচন কমিশন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ভুল লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমলা নির্ভর নাসির কমিশনকে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার। তবে গতানুগতিক ধারার ইসি গঠনে চাপা ক্ষোভও প্রকাশ করেন অনেকে। তাহলেই মিলবে কাঙ্ক্ষিত ফল। মল্লু ইসলামের আরেকটি প্রতিবেদন। নতুন বাংলাদেশের নির্বাচন কমিশন কেমন হবে, প্রধানী বা হবেন কে, এসব নিয়ে হাজারো প্রশ্নের উত্তর মিলল অবশেষে। এরই মাঝে সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের ইসি গঠন করা হয়। কিন্তু জনগণের ভোটাধিকার কতটা সুরক্ষিত থাকবে সেটিই বড় চ্যালেঞ্জ। শুরুটা রকিবউদ্দিনের হাত ধরে, এরপর নুরুল হুদা হয়ে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের শেষ পেরেকটা ঠুকে দেয় আওয়াল কমিশন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ওলটপালট হয়ে যায় আগের সব হিসেব নিকেশ। ১ মাসের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন ইসি। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। এরপর থেকেই নতুন নির্বাচন কমিশনের খোঁজে বাংলাদেশ। সেই অপেক্ষার পালা শেষ হয় বৃহস্পতিবার। সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন ৫ সদস্যের ইসিতেও যথারীতি আমলাদের জয় জয়কার অবস্থা। যেখানে রয়েছেন ৩ জন সচিব, 1 জন বিচারক, আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এই যে একটা ফরম্যাট, একজন সচিব, একজন জেলা জজ, একজন অবসরপ্রাপ্ত আর্মি, তো এটা কেন? এর বাইরে কি আর কেউ নাই? আর অবসরপ্রাপ্ত লোককে নিতে হবে কেন? সেটা কিন্তু একটা দেখার ব্যাপার বটে। যখন মানুষজন অবসরপ্রাপ্ত হয়ে যায় না, তখন তাদের মধ্যে এক ধরনের ওই মেরুদণ্ড সোজা করে থাকাটা একটু কঠিন হয়ে যায়। ভোটারদের প্রশ্ন অতীতের মতোই। প্রধান নির্বাচন কমিশনারের প্রাথমিক প্রতিক্রিয়ায় নির্বাচনের অঙ্গীকারের শেষটাও কি অবাধ থাকবে, এমন প্রশ্ন ভোটারদের। নির্বাচন বিশ্লেষক কলিমুল্লাহর মতে ভোটারদের নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার ব্যবস্থা করাটাই হবে প্রধান চ্যালেঞ্জ। আমাদের যে প্রত্যাশা ছিল যে শক্তিশালী একটা নির্বাচন কমিশন, হাই স্ট্যাটাস একটা নির্বাচন কমিশন, সেইটি হলে আমরা আরো আশান্বিত হতাম। এখন যারা এসছেন তারা সবাই ভালো মানুষ। তবে আমলা নির্ভর নতুন কমিশন কতটুকু স্বচ্ছতা রাখতে পারবে, এমন প্রশ্নে এই রাজনৈতিক বিশ্লেষকের সাবধানী মন্তব্য। কেন বারংবার এই কথাটি আমাদের শুনতে হচ্ছে যে চট্টগ্রাম অঞ্চলের মানুষকেই প্রাধান্য দেওয়া হচ্ছে? এবারেও যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাম যার ঘোষিত হয়েছে তার বাড়ি কুতুবদিয়া। আর ইসি গঠনে সার্চ কমিটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, যাই হোক না কেন এই কমিশন যেন ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করে। গঠন নিয়েই আমার একটু প্রশ্ন আছে, কারণ কোন রাজনৈতিক দলগুলো কাদের নাম দিল, কোন কোন নাম গেছে ইলেকশন কমিশনার হবার তালিকায়, সেই কথাগুলো কিন্তু স্পষ্ট হয়নি। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নিরপেক্ষতা বজায় রাখার বিকল্প নাই বলেও মনে করেন তিনি। আমরা সিস্টেম ভাঙার কথা বলি, আমরা নতুন সিস্টেম বন্দোবস্ত গড়ার কথা বলি, কিন্তু আমরা নিজেরা সেটা ফলো করতে ভুলে যাই। আমরা যেখানে কাজ করতে যাই তখন দেখা যায় পুরাতন যা ছিল, পুরাতন যে বন্দোবস্ত নিয়ম ছিল সেটাকেই ফলো করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শীতকালীন সবজি বাজারে এলেও দামে স্বস্তি নেই। কয়েকটি সবজির দাম খানিকটা কমলেও অধিকাংশ বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। বাজারের এমন চিত্রে হতাশা জানিয়ে সরকার কেন সিন্ডিকেটের বিরুদ্ধে নিষ্ক্রিয়, সেই প্রশ্ন রেখেছেন ক্রেতারা। অন্যদিকে বন্যার কারণে দেরিতে ফলন এবং রাজনৈতিক অস্থিরতার জন্য সবজির দাম বেশি বলে জানালেন বিক্রেতারা।
সুরাইয়া মুনির রিপোর্ট। শীতের আগমনে প্রকৃতিতে তাপমাত্রা কমলেও ঠিকই উত্তাপ ছড়িয়ে যাচ্ছে নিত্যপণ্যের বাজারে। শীতকালীন সবজিতে সয়লাভ বাজার হলেও দামে মিলছে না স্বস্তি। মূলা ও পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দাম 70 থেকে 100 টাকা কেজি। আলুর দাম নিয়েও ক্ষোভ জানালেন ক্রেতারা। আলুতে সিন্ডিকেট আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি, কারণ এখন আলু 75 টাকা কেজি হওয়ার কোনো কারণ নেই। আমাদের তো সীমিত ইনকাম, সীমিতর মধ্যে আমাদের প্রতিদিনই নিত্য বাজার প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের জন্য অনেকই দাম। লাস্ট 1 মাস বা 1.5 মাস থেকেই বেশিটা শুরু হয়েছে। এখন হয়তো কয়েকটা জিনিসে 2-3 টাকা কমতে পারে, বাট সিগনিফিকেন্টলি কোনো কিছু কমে নাই। সবজির ভরা মৌসুমেও দাম না কমার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। কোনো সিন্ডিকেটের কারণে হচ্ছে কেন? এখন তো শীতের সবজি আসার কথা, দামও কম হওয়ার কথা, ওই হিসেবে বাজারের দাম অনেক বেশি। সমস্যা তো হবে, জনসাধারণের অনেক প্রবলেম হবে না। যদিও বিক্রেতারা বলছেন সবজির বাজারে কোনো সিন্ডিকেট নেই, পরিবহন খরচ বেশি আর বন্যার ফলে দেরিতে হওয়াতে দামের প্রভাব পড়েছে। কারণ কাঁচামাল সিন্ডিকেট করান জানা, এটা রাখার জিনিস না, এটা আপনার খেতে হইলে আপনার ছিবুরে বেসন কিভাবে চেষ্টা করবেন। এরকম না যে সবজি বেশি তোলার মতো, অল্প অল্প ঢুকতেছে, অল্প অল্প বিক্রি করতেছে। এখন দাম বেশি, এখন নতুন সবজিটা কেল উঠতে আছে, আমদানি হইতে আছে, আমদানি প্রচুর হইলে দাম কমে যাবে। পরিবার নিয়ে 3 বেলা শান্তিতে খেয়ে পরে বেঁচে থাকার জন্য বাজার তদারকি বাড়াতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কেবল সুনীল অর্থনীতি নয়, পরিবেশ প্রতিবেশের জন্য কক্সবাজার অতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ বলেছেন, ধ্বংস করে উন্নয়ন নয়, প্রকৃতির জন্য সহাবস্থান রেখেই এগিয়ে যেতে হবে। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে কক্সবাজার সংলাপ যুক্তির তীরে সম্ভাবনার আলো শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্টজনেরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, সমুদ্র অর্থনীতি থেকে শুরু করে পরিবেশ প্রতিবেশ সবকিছুর জন্যই কক্সবাজার গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর কেন্দ্রিক যে ভূকূটনীতি, তারও একটি প্রধান হটস্পট কক্সবাজার। পরিবেশ প্রতিবেশ এবং তার ভূপ্রকৃতিগত যে বিশেষত্ব, এর কারণে কক্সবাজার যে কোনো বিবেচনায় দেশের একটি প্রধান অঞ্চল। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, রোহিঙ্গার সমস্যা সমাধানে আরাকান ও বাংলাদেশের মানুষের সেতু বন্ধন জরুরি। বার্মা কিন্তু একটি গোষ্ঠী, বড় গোষ্ঠী, কিন্তু এখন তার থেকে তারা বেরিয়ে আসতে চায় এবং আমরা জানি যে প্রত্যেকেই মোটামুটি তাদের স্বাধীনতা অর্জন বা স্বাধিকার অর্জনের পথে এগিয়ে গেছেন। আমাদের বাড়ির পাশে আরাকান, যেটি একসময় বাংলাদেশেরই অংশ ছিল, সেই আরাকানেও আমরা দেখেছি যে আরাকান অধিকাংশ এখন আরাকান আর্মির অধীনে, এবং নতুন একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে যে রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য আমি কার সঙ্গে কথা বলবো। কক্সবাজারের উন্নয়নে স্থানীয়দের অংশগ্রহণ সবচেয়ে বেশি দরকার বলে মন্তব্য করেন হাসান আরিফ। উন্নয়নের সে অংশীদার হবে, তার হাত ধরেই এই উন্নয়ন হবে, তবে হচ্ছে তার সক্ষমতাকে আমরা কাজে লাগাতে পারি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধে আবারও নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। এর মধ্যে ডনেস্কের একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে মস্কো। এদিকে রাশিয়ার নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর ঝুঁকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে আমেরিকার অনুমতির পরপরই নড়েচড়ে বসে পুতিন প্রশাসন। এরই মধ্যে পশ্চিমাদের বড় হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার কাছে যেসব অস্ত্র আছে বিশ্বের আর কোনো দেশের কাছে সেসব নেই বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নতুন প্রযুক্তির শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলেও জানান পুতিন। এর আগে ইউক্রেনের নিপ্রো শহরে নতুন ব্যালিস্টিক মিসাইল
মিসাইল ছোড়ে মস্কো। ধারণা করা হচ্ছে ইউক্রেনের হামলার পাল্টা জবাবেই এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন পুতিন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ডোনেস্কের একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। অঞ্চলটি একটি ত্বরান্বিত অগ্রগতির সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ। পুতিনের পক্ষ নিয়ে এরই মধ্যে উত্তর কোরিয়ার 10,000 সেনা অবস্থান নিয়েছে রাশিয়ার কার্স্ক অঞ্চলে। এসব সেনারা সীমান্ত দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে। অন্যদিকে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর ঝুঁকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়েছে ইউক্রেন। এছাড়া রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত রাখতে বিশ্ব নেতাদের হস্তক্ষেপও চেয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। নারী সাফ চ্যাম্পিয়ন 3 পাহাড়ি কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে রাঙামাটিতে গণসংবর্ধনা দিল সর্বস্তরের মানুষ। রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে রাঙামাটি মারি স্টেডিয়ামে এই 3 কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেয়া হয়। এতে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে ও রাঙামাটি পৌরসভা 50,000 টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ফিফার রেফারি জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 14 বার সংবিধান সংশোধন হলেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি সেমিনারে বক্তারা। নতুন সংশোধনীতে রাষ্ট্রের স্বার্থ অগ্রাধিকার দেওয়ার তাগিদ। হাইকোর্টের নির্দেশের 4র্থ দিনেও রাজধানীতে চলছে অটোরিকশা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি চালকদের। ক্ষমতার লোভে মানুষ হত্যাকারীদের বিচার হওয়া উচিত বললেন সার্জিস। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় রিজভির। এবং শীতকালীন সবজি বাজারে এলো, দামে স্বস্তি নেই, সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। খোড়া অজুহাত বিক্রেতাদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।